নমস্কার। শুরু হচ্ছে আমাদের আজকের প্রতিবেদন শ্রী অভিক সরকারের লেখা তেলিয়া ভোলা। শুরু হচ্ছে আমাদের আজকের প্রতিবেদন শ্রী অভিক সরকারের লেখা তেলিয়া ভোলা। ক্লাব ঘরে ঢোকার অনেক আগে থেকেই অট্টহাসির আওয়াজ শুনতে পাচ্ছিলেন চাটুর্যমশাই, কিন্তু তার কারণ বুঝতে পারছিলেন না। অবশ্য এই ক্লাবে হইচই নিত্যই লেগে থাকে, নতুন কিছু না। আর সেই জন্যই সভ্যদের সঙ্গে বয়সের অনেকটা ব্যবধান থাকলে কি হবে, এই ক্লাবে নিয়মিত হাজিরা দেন তিনি। তার মতে তরতাজা ছেলেপিলেদের মধ্যে না থাকলে মন সতেজ থাকে না, চট করে লোকে বুড়ো হয় না। ক্লাবে ঢুকতেই সবাই হৈ হৈ করে উঠল। চাটুর্যমশাই দেখলেন একজন অচেনা মধ্যবয়সী ভদ্রলোক চৌকিতে বসে চা খাচ্ছে। তাকে ঘিরে যত জটলা। পরিচয় করিয়ে দিল রঘু। আসুন কাকা, আলাপ করিয়ে দিই, ইনি বাদল সরকার, আমাদের দুঃসম্পর্কের কাকা হন। বাংলাদেশে থাকেন, গার্মেন্টের ব্যবসায়, ব্যবসার কাজে এদেশে আসছেন শুনে ধরে নিয়ে এলাম। আমাদের বাড়িতে থাকবেন কদিন। চাটুর্যমশাই শান্ত প্রকৃতির লোক, চট করে তার মুখের ভাব বোঝা যায় না। তাও তার মুখে বেশ একটা আনন্দের ঝিলিক খেয়ে গেল। হাত জোর করে হাসি মুখে বললেন, বাহ বাহ বাহ, খুব ভালো করেছো রঘু। সরকার মশাইয়ের কাছ থেকে ওদেশের হাল হকিকত জানা যাবে। দেশ বিদেশের কথা শুনতে আমার খুব ভালো লাগে। কথা হচ্ছিল বাংলাদেশের ইলিশ নিয়ে। সেই সূত্রে আলোচনাটা দামি মাছের দিকে ঘুরে গেল। সমস্ত দুর্লভ দুর্মূল্য মাছ, যেমন সার্ডিন, নীল পাখনা টুনা, আলাস্কান ওয়াইল্ড কিং স্যামন, এসবের কথা উঠল। তর্ক বিতর্ক জমে উঠেছে। এমন সময় চাটুর্যমশাই মৃদু হেসে বললেন, তোমরা তেলিয়া ভোলার নাম শুনেছ? তেলিয়া ভোলার মাছের নাম শুনেছে অনেকেই, কিন্তু কেউ চট করে মনে করতে পারে না। বাদল কাকু বুড়ো পুচকে বললেন, নাম শুনেছি বটে, কিন্তু দেখার সৌভাগ্য খুব একটা হয়নি। মাথা নাড়লেন চাটুর্যমশাই। দেখা না হওয়ারই কথা। কলকাতার বড় বড় মাছের আড়তেও এ মাছ চট করে দেখা যায় না, আর দেখা যাবেই বা কি করে? সমুদ্র থেকে তোলার পর সোজা রপ্তানি হয়ে যায় বিদেশের বাজারে। বটে, তা এই মাছ আমাদের এখানে পাওয়া যায় নাকি? যায় তো বটেই। শঙ্করপুর, মোহনা, সুন্দরবনে জেলেদের জালে কখনো কখনো ধরা দেয় এই মাছ। আর একবার ধরা দিলে ট্রলার মালিকের বরাত রাতারাতি খুলে যায়। কিরকম? কিরকম? এই তো কদিন আগে একটা কাজে দীঘার মোহনায় গেছিলাম। দেখলাম বিশাল একটা তেলিয়া ভোলা ধরা পড়েছে, প্রায় 55 কেজি ওজন। বিক্রি হলো 13 লক্ষ টাকায়। বাদলবাবু একটা হেঁচকির শব্দ করলেন। আমরাও শুনে হাঁ, একটা মাছের দাম 13 লক্ষ টাকা। আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন চাটুর্যমশাই। অত বড় না হলেও একটা সাধারণ আকারের তেলিয়া ভোলার দামও লক্ষাধিক টাকা হওয়া বিচিত্র নয়। বিভিন্ন দামি ওষুধ তৈরিতে এই পটকার গুরুত্ব অপরিসীম। তাই বিদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিলাম করে কিনে নিয়ে যায় এই মাছ। এই মাছ নিয়ে বহু ইতিহাস, গল্প লোকমুখে ঘুরে বেড়ায় দীঘা মোহনার জেলেদের মধ্যে। আর এই তেলিয়া ভোলা নিয়ে এক আশ্চর্য ঘটনার মধ্যে আমি গিয়ে পড়েছিলাম। শুনতে চাও নাকি? আমরা কিছু বলার আগেই বাদলবাবু হৈ হৈ করে বলে উঠলেন, কোন কি মশাই, হে এইটা আবার জিগানের লাগে নাকি? কইয়ে ফেলেন, কইয়ে ফেলেন। হাতে একটা চায়ের গ্লাস নিয়ে গল্প শুরু করলেন চাটুর্যমশাই। আমি তখন রাগের মাথায় একটা কাজ ছেড়ে দিয়ে ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি আর ভাগ্যকে দোষ দিচ্ছি। এমনিতে খাওয়া পড়ার অভাব নেই। বাম্মা মরে যাওয়ার আগে চা রেখে গেছেন, তাতে অন্তত দুবেলার ঢাল ভাত হয়ে যায়। কিন্তু জোয়ান ছেলে কাহার টাকার কাজকর্ম না করে বাম্মায়ের জমানো পয়সায় অন্য ধ্বংস করতে মন চায় বলো? এমনই এক সময় এক দুঃসম্পর্কে আত্মীয় সূত্রে একটা কাজ জুটে গেল। ভদ্রলোকের অনেক ব্যবসার মধ্যে একটা হচ্ছে মাছের ব্যবসা। দীঘার মোহনায় মস্ত বড় মাছের আড়ত, ট্রলারও আছে দুটো, এমভি সারদা আর এমভি বিবেক। এই ব্যবসাটা সামলান ভদ্রলোকের এক জ্ঞাতি, নাম সৌমেন মহাপাত্র। ভদ্রলোক সৌমেনবাবুকে একটা ফোন দিয়ে আমাকে বললেন কিনা, কালই রওনা হয়েছেও। সৌমেন খুব ভালো লোক, লেগে থাকলে তোমার উন্নতি আটকায় কে? যেদিন
মহাপাত্র বাবুর সঙ্গে দেখা করতে যাই, সেই দিনটা আমার এখনো মনে আছে। সে তো এক স্মরণীয় দিন বটে। আড়তে পৌঁছে দেখি হইচই কাণ্ড, রইসই ব্যাপার। যেটিতে একটা ট্রলার এসে নগর করেছে, তাতে নাকি এক নয় দুই নয় প্রায় 33টা তেলিয়া ভোলা উঠেছে। যেটি একেবারে ভিড়ে ভিড়াক্কার। দেখি একজন হত্যা করতে বছর মানুষ সব কিছু তদারক করছে। শুনলাম উনিই সৌমেন মহাপাত্র। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন বলেও উঠল যে তার নাকি কপাল ফিরে গেল। আর একজন বলে উঠল সে নাকি দেশি মদে তার আর হবে না, তার নাকি এবার বিলিতি চাই। একজন বৃদ্ধও বলে উঠলেন যে ওনার ছোট মেয়েটির জন্মের পরই নাকি ওনার ভাগ্য ফিরতে শুরু করেছে, তাই জন্যে সেই ছোট মেয়েটির অন্নপ্রাশনে একটি রূপোর গোট গড়িয়ে দেওয়া। আমাকে রাস্তা দেখিয়ে আনছিল অনিল মান্না, সৌমেনবাবুর খুব কাম ড্রাইভার কাম সর্বক্ষণের সঙ্গী। সে আমার কানে কানে বলল, কাণ্ড দেখেছেন দাদা, এই বাজারে 33টা তেলিয়া ভোলা, এক একটা কম করে হলেও প্রায় 10 কেজির বেশি বই কম নয়, মানে কম করে হলেও পৌনে 1 কোটি টাকা। শুনে মাথাটা বাঁই করে ঘুরে গেল। তখন মাসে 11-12 হাজার টাকা আমার দিব্যি হেসে খেলে সুদ চলে যেত। 1 কোটি টাকা শুনেইছি কেবল, চোখে দেখিনি। অনিল অবশ্য থামলো না, গলাটা নামিয়ে বলল, আর তার থেকে 30 লাখ পাবে ওই মাঝি মোল্লাদের দল, সমুদায় সব ভাগ করে দেবে। গলা নামিয়ে জিজ্ঞাসা করলাম, সে তো অনেক টাকা, মাছের ব্যবসায় তাহলে ভালো লাভ আছে বলুন? কই আর ওই মাঝে সাঝে এক আধবারই যা এদের কপাল খোলে, না হলে এই ব্যবসার এখন যা হাল, এদের সংসারই চলে না ঠিক মতো। সমুদা আর কদিন এই ব্যবসা চালাতে পারবে সেটাই দেখার। পরে শুনেছিলাম কথাটা খুব একটা ভুল বলেনি অনিল। বেশ কয়েক বছর ধরে নাকি এই ব্যবসায় ভাটার টান দেখা দিয়েছে। তেলের টাকা, জেলেদের মজুরি, যন্ত্রপাতি ইত্যাদির দাম যেভাবে বেড়েছে, তাতে কয়েকজন ট্রলার মালিক নাকি ট্রলার বেচে সেই টাকা বালি আর কাজুর ব্যবসায় লাগিয়েছে। আর যেসব সাপ্লাইরা এইসব ট্রলারে তেল, মোবিল, জাল এসব সাপ্লাই দিয়েছিল, তারা আবার টাকার জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কিছু বললাম না, পার্থমশাইয়ের সঙ্গে কথা বলবো বলে এগিয়ে গেলাম। সপ্তাহখানেক পরের কথা। ততদিনে পার্থমশাইয়ের কল্যাণে আলোতে বেশ জমিয়ে বসেছে। কাজ বলতে খাতা দেখা, হিসেবপত্র ঠিক রাখা এইসব। আমার অবশ্য কাজটা ধরে নিতে বিশেষ কোনো অসুবিধা হয়নি। একে কমার্সের স্টুডেন্ট, তারপর কয়েকদিন কলেজ স্ট্রিটে এক পাবলিশারের কাছে এই ধরনের কাজ করে বেশ পোক্ত হয়ে উঠেছিলাম। তবে আশ্চর্য লাগছিল পার্থমশাইয়ের সঙ্গে মিশে। কঠিন কমলে মিশেল এমন লোক আজকাল আর পাওয়া যায় না বললেই চলে। কাজের জায়গায় যেমন কড়া, তেমনি কর্মচারীরও প্রাণ দিয়ে ভালোবাসেন। তার দৃষ্টি সব দিকে ঘোরে। কাজে ফাঁকি দিয়ে এমন কেউ এপাড়ায় নেই যে পার পাবে। আর এই ব্যবসায় একেবারে খুঁটি নাটি তার সব মুখস্থ। দাদন দেয়া থেকে আরম্ভ করে আড়ত বাজার সামলানো সব পার্থবাবু একাই সামলান। সেদিন পার্থমশাইয়ের মেজাজ দিব্যি শরীফ ছিল। কয়েকদিন আগে ব্যাংকে তেলিয়া ভোলা বেচার টাকা ঢুকেছে। কাল পার্থমশাইয়ের পাড়ার ছেলেপিলের দলে মদে মাংসে মচ্ছব করেছে খুব। বলা বাহুল্য, আমিও সেই প্রসাদ থেকে বঞ্চিত হইনি। সকাল থেকে তাই মাথা টিপটিপ করছে আর ক্রমাগত হাই উঠছে। সঙ্গী ছিল অনিল, তারও অবস্থা খুব একটা সুবিধার নয়। চোখ মুখ এখনো লাল হয়ে আছে। বলতে নেই এই কদিনেই অনিলের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছি। বেশ হাসি খুশি ছেলে। এখানেই বাড়ি। পার্থমশাইয়ের লতায় পাতায় কিরম আত্মীয় হন যেন। অনিল একটা হাই তুলতে তুলতে বলল, সমুদা, তোমার মাঝিরা সব গেছে কই? আড়ত তো ফাঁকা দেখছি। পার্থমশাই বললেন, কাল যা গিলেছে বেটারা, দেখ গিয়ে পড়ে আছে কোন আগাটায়। কিন্তু তাতে তোর কি? তা কত টাকা পেলো তোমার মাঝিরা? সেটা তোকে কেন বলতে হবে রে? তোর কি চোখ টানাচ্ছে নাকি? আহা, বলোই না। পার্থমশাই মুখখানা ছদ্ম কোপে গম্ভীর করে বললেন, অত জেনে কাজ নেই, তবে খারাপ পাইনি এটুকু বলতে পারি। খারাপ যে পাইনি সে তো জানি সমুদা, আর সেজন্যই তো চোখ টাটাচ্ছে, নইলে আর জিজ্ঞেস করবো কেন? শোনো না, একটা কথা আছে। সৌমেন মহাপাত্রের পুরো কুঁচকে গেল। তিনি বললেন, কি কথা শুনি? আমাকেও একবার ট্রলারে তুলে দাও না, তেলিয়া ভোলা উঠলে অন্তত কিছু টাকা তো পাবোই। প্রস্তাবটা এমনই অদ্ভুত যে আমরা প্রথমে সবাই একটু হকচকিয়ে গেলাম। পার্থমশাই অবাক হয়ে বললেন, হঠাৎ করে তোর এরকম বেয়ারা শখ হলো কেন শুনি? অনিল
সলজ্জ মুখে যা জানালো সে এক ভারী রোমান্টিক কাহিনী। অনেকদিন ধরেই বাড়িতে অনিলের বিয়ের কথা চলছে। গত সপ্তাহে অনিল বন্ধুবান্ধব নিয়ে মেয়ে দেখতে গেছিল কাঁথির এক সম্ভ্রান্ত পরিবারে। মেয়ে থার্ড ইয়ারে পড়ে, বাপের কাজু আর বালির ব্যবসা। মেয়ে দেখতে শুনতে ভালো, তারপর রবীন্দ্রসঙ্গীত আর ফিশ ফ্রাই দুটোই খুব ভালো পারে। মোটামুটি কাজলবালা সাপুইকে ভারী মনে ধরেছে অনিলের। দুই বাড়িতে কথা হয়ে গেছে এক প্রকার। মেয়ের ফাইনাল পরীক্ষা মিললেই সামনের অঘ্রাণে বিয়ে। এখন কথা হচ্ছে যে বিয়ের তো কিছু খরচা পর্চা থাকেই। এদিকে অনিল, যাকে বলে ভারী প্রিন্সিপাল ছেলে, সে ভাবি শ্বশুর মশাই থেকে পণ নেওয়ার কথা ভাবতেই পারে না। সে গো ধরে বসে আছে যে শুধু শাঁখা সিঁদুরে মেয়ে নিয়ে আসবে। তাই নিজের বিয়ের খরচা বাবদ সে কিছু টাকার দরকার। কথাটা শুনে পাত্রমশাই যে অত্যন্ত প্রসন্ন হলেন সে তার মুখ দেখেই বোঝা যায়। আর আমি তো পারলে ক্ল্যাপ দিয়ে উঠতাম। অনিলের চরিত্রের এই দিকটা তো জানতাম না। ছেলেটার উপর আমার শ্রদ্ধাই বেড়ে গেল। সব শুনে সৌমেন মহাপাত্র বললেন, কথাটা তো খারাপ বলিসনি বাপধন, কিন্তু সমুদ্রে যাওয়ার অনেক হ্যাপা, জানিস তো। এমন করে বলছো কেন? যেন আমি ওই ভবর মতো শহুরে ছেলে। আমার বাপের যে এককালে একটা ছোট ট্রলার ছিল, আর তাতে করে যে আমি সমুদ্রে মাছ ধরতে যেতাম, সে যেন তুমি জানো না, সামান্য অপ্রস্তুত দেখালো পাত্রমশাইকে। তা কি আর জানি না বাবু? তোর বাপ মানে সুনীল কাকাকে এবারে কে না চেনে? তবে কথাটা হচ্ছে গিয়ে, তুই তো সমুদ্রে বেশি গভীরে যাসনি, কাছে পিঠে গিয়েছিস। মানে কথাটা অন্যভাবে নিস না। সুনীলদার ট্রলার তো বেশি গভীর সমুদ্রে যাওয়ার মতো ছিল না। এদিকে তেলিয়া ভোলা কিন্তু যাকে বলে গভীর জলের মাছ, যেখানে পাওয়া যায় সেখানে যেতেই লাগে দিন দুয়েক, আসতেও তাই। অতদিনে ধকল কি তুই পারবি? অনিল চওড়া হেসে বলল, আরে পারবো না কেন? সমুদ্রে যাওয়ার অভ্যেস তো আছেই। আর কয়েকদিন ঝালিয়ে নিলেই ব্যাপারটা সড়গড় হয়ে যাবে। আর তাছাড়া সঙ্গে ভব তো থাকবেই। বিপদে পড়লে ওই গার্ড দেবে আমাকে। দুজনে মিলে একটা ট্রিপ করে আসি না সমুদা? আমি তো পুরো অবাক, পাত্রমশাইও তাই। তারপর সবাইকে চমকে দিয়ে হাহা করে হেসে উঠলেন তিনি। সাব্বাস অনিল, সাব্বাস। কথাটা বেড়ে পড়েছিস বটে। ভবর মতো কলকাতার বাবু, যে কিনা পুকুর আর সুইমিং পুল ছাড়া সাঁতার কাটেনি কোথাও, আর গঙ্গা পারাপারের জন্য লঞ্চ ছাড়া কোনোদিনও কোনো ভেসেলে চড়েনি, সে নাকি তেলিয়া ভোলা ধরতে যাবে। সমুদ্রে মাছ ধরতে যায় এমন কি কঠিন কাজ? দীঘা মন্দারমণিতে আউটিং করতে আসার মতোই সহজ, তাই না রে? আরে তা নয় গো দাদা, আসলে ও থাকলে একটু ভরসা পাই। তুমি তো জানোই ও কতবার আমাকে কত বিপদ আপদ থেকে বাঁচিয়েছে। কথাটা যে খুব মিথ্যে বলছে তাও নয়, আবার পুরোপুরি সত্যিও নয়। ব্যাপারটা একটু খুলে বলা দরকার। জানি না তোমরা জানো কি না, আমার একটা অদ্ভুত ক্ষমতা আছে। আমি যদি কারোর খুব ঘনিষ্ঠ বন্ধু হই, কারোর ব্যাপারে খুব চিন্তা করি, তাহলে তার কোনো আসন্ন বিপদের ছায়া আমার মনের চোখে ভেসে ওঠে। অনিলের সঙ্গে আলাপচারিতা কয়েকদিনের মধ্যে ওকে একবার বলেছিলাম আগুন থেকে সাবধানে থাকতে। ওর কোনো বিপদের সম্ভাবনা থাকতে পারে। আর একই দিনে ওর পায়ের ওপর জ্বলন্ত স্টোভ পুড়ে অনেকটা পুড়ে যায়। সেই থেকেই দেখছি আমার ওপর ওর একটা আলাদা বিশ্বাস এসেছে। প্রায় কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোবার আগে আমাকে জিজ্ঞাসা করে যায় যে যাওয়াটা শুভ হবে কিনা। হঠাৎ করেই জিজ্ঞাসা করে যায় আজ ওর মায়ের বাঁচক নেজেছে, সেটা ভালো না খারাপ। আমি যতই বোঝাই যে এসব কুসংস্কার, এতে মাথা ঘামানো মানে মনকে দুর্বল করা, ছেলে কিছুতেই শোনে না। এরকম আরও ছোটোখাটো কিছু ঘটেছে, তাতে আমার ওপর ওর বিশ্বাস দিন দিন আরও বেড়েছে। এই বাজে কথা রাখ অনিল, ছেলে মানুষের মতো বায়না জুড়িস না। মাঝি হওয়া কি মুখের কথা? রোদে পুড়তে হয়, নোনা জলের গন্ধ মাখতে হয়, দিক চিনতে হয়, স্রোত চিনতে হয়, রাতের আকাশও চিনতে হয়, মোহন আর বাঘ চিনতে হয়, তবে গিয়ে না একজন ভালো মাঝি তৈরি হয়। ভবর পুকুরে মাছ ধরারই অভিজ্ঞতা নেই, আর আমি ওকে ভেতরের সঙ্গে তেলিয়া বলা ধরতে পাঠিয়ে দেবো? আমার কি মাথা খারাপ হয়েছে? একটা অঘটন ঘটলে তার দায় কে নেবে? কথাটা খুব আঁতে লাগলো বুঝলে। তখন আমার প্রথম যৌবন। ওই বয়সটাই স্পর্ধার বয়স, অসম্ভবকে ছুঁয়ে দেখার বয়স, খ্যাপা মোষের সিং রোকের মুঠোয় চেপে ধরার বয়স। আমি বলে বসলাম, কেন এমন কি হাতে করা কাজ শুনি? এত লোকে পারলে আমি পারবো না কেন? না সৌমেনদা, আমি যাবই। পাত্রমশাই আরও গম্ভীর হয়ে বলে উঠলেন, প্রশ্নই ওঠে না ভব। হাজার হোক তুমি আমার এখানে কাজ করো, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু শেষমেশ আমার আর অনিলের চাপে
পাত্রমশাই রাজি হতে হলো। একে তো উনি দুজনকে অত্যন্ত স্নেহ করেন, তারপর অনিল জোর দিয়ে বলল যে আমাকেও পরের 1 মাসের ট্রেনিং দিয়ে একেবারে চুস্ত করে তুলবে। তখন শীতকাল, সমুদ্র এমনিতেই শান্ত থাকে, ফলে বিপদের ভয়ও কম। তাই 7-5 ভেবে পাত্রবাবুও নিমরাজি হয়ে গেলেন। পাত্রমশাইয়ের ভেসেল সাম্রাজ্য বেশ বড় বললেই চলে। কয়েকদিন পর তারই একটা ছোট নমুনা টেনে মহা উৎসাহে আমার সমুদ্র যাত্রার ট্রেনিং শুরু হয়ে গেল। রোজ ভোর ভোর উঠি, সামান্য ব্যায়াম করে ব্রেকফাস্ট করে নিই, তারপর অনিল ও স্কুটার নিয়ে চলে আসে আমাকে তুলতে। আমাদের ট্রেনিংয়ের দায়িত্বে আছে বুড়ো আজগর মাঝি। এখন বয়স হওয়াতে সমুদ্রে আর যেতে পারে না ঠিকই, তবে এলাকার প্রায় সব জোয়ান মাঝি আজগরের হাতে তৈরি। প্রথম মন্দ লাগছিল না। সকালের দিকে সমুদ্রে শান্ত থাকে, তাছাড়া অক্টোবরের শেষ দিক, ঝড় ঝঞ্ঝা তুফানের চান্স নেই। তাই একটু একটু করে রোজই যাত্রার দূরত্ব বাড়তে লাগলো। প্রাথমিকভাবে বিষয়টা একটু সড়গড় হয়ে গেলে আমি একটু একটু করে ভেসেলের অন্যান্য কাজকর্ম রপ্ত করা শুরু করলাম, যেমন কম্পাস, নেভিগেশনাল জিপিএস, ভিএইচএফ অপারেট করা, এইসব। যদিও আমার এসব শেখার দরকার আছে তা নয়, যে ভেসেলে যাবো বলে ঠিক করেছি তাতে অভিজ্ঞ মাঝিমল্লাও কম নেই, খানিকটা নিজের শখেই শিখে রাখা আর কি। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। দিনটা ছিল বৃহস্পতিবার, তার ওপরে পূর্ণিমা। সাগরে সেদিন স্রোতের টান অন্য দিনের তুলনায় একটু বেশি। ফিরে আসছি এমন সময় হঠাৎ দেখি আমাদের লঞ্চটা বেগরবাই করা শুরু করেছে। সাইকেলের চাকা টাল খেলে যেমন হয় ঠিক তেমন। খাঁড়ির মুখটা পেরিয়েছি, দেখি লঞ্চ বাবাজি এক্কা বক্কা হয়ে ধেয়ে চলেছে বাঁ দিকে তীরের দিকে। আজগর মাঝিকে জিজ্ঞাসা করতে দেখি তার বুড়ুতে গভীর ঘাস। বলল, কি করে হলো জানি না বাবু, হঠাৎ করেই দেখছি স্টিয়ারিংয়ের লক হয়ে গেছে। অনিল বিরক্ত হয়ে বলল, স্টার্ট করার আগে দেখে নাওনি কেন? আজগর মাথা চুলকে জবাব দিল যে এতক্ষণ সবই ঠিকঠাকই চলছিল, সে দিব্যি ঘুরেও এসেছে, কিন্তু এর মধ্যে কোনো গড়বড় ছিল না। হঠাৎ করেই তার কী যে হলো তা সে বুঝতে পারছে। কথাটা অবশ্য মিথ্যে নয়। এদিকে হঠাৎ করে দেখছি খাঁড়ির জল একদম শান্ত হয়ে গেছে, বিন্দুমাত্র ঢেউ নেই। একটু আগে আকাশে পাখিদের ওড়াউড়ি নজরে আসছিল, এখন সেটাও নেই। চারদিকে একটা অস্বস্তির ভাব। আস্তে আস্তে ভেসেলটা ভিড়তে আজগর নগর ফেললো। তারপর বিরক্ত হয়ে কলকবজায় নেড়ে ঘেটে দেখতে দেখতে সে বলতে লাগলো যে কিছুই চিন্তা করার নেই, এই ভেসেলের নারী নক্ষত্র তার চেনা, একটু টাইম দিলেই নাকি ঠিক হয়ে যাবে। আমি বললাম, চলো অনিল, আশপাশটা একটু হেঁটে আসি। আজগর মিয়া যতই বলুক, আমার মনে হচ্ছে এই জিনিস ঠিক হতে টাইম নেবে। আজগর মাঝি একটা তক্তা পেতে দিল, সেই বেয়ে আমি আর অনিল নেমে এলাম এই নোনা আঘাটা। আমরা চারদিকে দেখে একটু অবাকই হলাম। সমুদ্রের ধার ঘেঁষে এত ঘন ঝাউবন চট করে চোখে পড়ে না। বোঝাই যাচ্ছে যে এদিকে লোকজন আসে না বললেই চলে। অনিল ঝাউবন, কেয়া ঝোপ এসব ঢেলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। আমি বললাম, আরে কি করছো, ওর মধ্যে সাপকপ কি আছে জানা নেই, কি দরকার যাওয়ার? অনিল বলল, এখন শীতকাল শুরু হয়েছে ভাবো, সাপখোপের ভয় নেই। আর তুমি শহুরে লোক, তোমাদের ওসবে ভয় থাকতে পারে? আমরা এই জলাবাদারে এলাকার লোক, এসব নিয়েই আমাদের সংসার, এসবে আমাদের ভয় পেলে চলে? কি আর করা, অজ্ঞতা লোকটার পিছু নিতেই হলো। নমস্কার। শেষ হলো আমাদের আজকের প্রতিবেদন, শ্রী অভিক সরকারের লেখা তেলিয়া ভোলা প্রথম পর্ব। খুব শীঘ্রই আমরা নিয়ে আসব এটির দ্বিতীয় ও তৃতীয় পর্ব। নমস্কার, ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন।